স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে মেঘনা সেতু টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে অধিকাংশ লোকই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পুণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকে যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দ সহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট তৈরি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের প্রায় 20টি টিম মহাসড়কে কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহা অষ্টমী স্নান উৎসব উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত 15 কিলোমিটার যানজটে তৈরি হয়েছে। মহাসড়কের যানজটের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, এই মুহূর্তে সেখানে যানজটের অবস্থা কি দেখছেন? এবং আমরা বলছিলাম সংবাদে যে পুলিশ 20টি টিম কাজ করছে, সেই হিসেব করে সেই টিমের সংখ্যা বেড়েছে কিনা এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে বলে তারা জানিয়েছেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। ব্রহ্মপুত্র নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসবের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু থেকে কাঁচপুর সেতু পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা যানজটের অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। মহাসড়কের প্রায় লাঙ্গলবন্দ, জাঙ্গাল এবং কি মদনপুর এলাকায় এই পুণ্যার্থীরা নেমে রাস্তা পার হওয়ার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে কথা হয়েছে হাইওয়ে পুলিশের, তারা জানিয়েছেন যে পুণ্যার্থীদের অতিরিক্ত চাপ মহাসড়কে এবং লাখ লাখ পুণ্যার্থী সমাগম ঘটায় তারা হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে তারা মহাসড়কে হাইওয়ে পুলিশের 20টি দল যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন। তবে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ আমাকে জানিয়েছেন যে বিকেল নাগাদ যানজট স্বাভাবিক হবে। পুণ্যার্থীরা অনেকেই চলে যাচ্ছেন ইতিমধ্যে স্নান উৎসব শেষে। সেই হিসেবে যানজট স্বাভাবিক হতে পারে বিকেলে। শেখ ফরিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সহকর্মী শেখ ফরিদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীর পূর্ণস্থান শুরু হয়েছে। এছাড়া জামালপুর ও ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরেও চলছে পূর্ণস্থান। দেশ এবং বিদেশের লাখো পুণ্যার্থীরা এসেছেন সেখানে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লাঙ্গলবন্ধের পূর্ণস্থান এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবছর শুক্রবার রাত 2টা থেকে শুরু হয় পূর্ণস্থানের লগ্ন, শেষ হবে শনিবার রাত 12টা 51 মিনিটে। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব, আম পাতা ব্রহ্মপুত্রের জলে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করে স্নান করছেন পুণ্যার্থী। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে মহাষ্টমীর এই পুণ্য স্নানে এসেছেন দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বীরা। আয়োজকরা জানান, এরই মধ্যে দেশি বিদেশি লাখো পুণ্যার্থী জমায়েত হয়েছেন। 20টি ঘাটে স্নান করছেন তারা। তবে পর্যাপ্ত স্যানিটেশন আর সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা না থাকার অভিযোগ পুণ্যার্থীদের। স্যানিটেশনের ব্যবস্থা আর যে পানীয় জলের ব্যবস্থা আর স্যানিটেশনের সাথে যে পানির যে প্রয়োজন সেই জিনিসটা চরম অভাব। নিরাপত্তার কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি। মায়ের যেমন সবাই শান্তি রাখে, দেশের সবাইকে যেমন ভালো রাখে। It's very nice to be here. I like to see everyone getting out and enjoying the community. I'm excited to be here. পুণ্যস্নান পরিদর্শনে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রকাশ করেন সন্তুষ্টি। এই সময়তে আপনারা সবাই খুব ধৈর্য ধরে আপনারা সবাই এই সুন্দর স্নানটা করে নেবেন। সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে কোস্টগার্ড, তারপরে নৌ পুলিশ, সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, সবাই কিন্তু এখানে আছে।
আপনাদের সবাই কিন্তু আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। এবারে স্নানোৎসবের নিরাপত্তায় অংশ নিয়েছে সেনাবাহিনী। জেলা প্রশাসক জানান, আগামী বছর থেকে লাঙ্গলবন্দে পুণ্য স্নানের আয়োজনকে আরও বেশি প্রসারিত করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে যুক্ত করা হবে। তাদের 50 জন সদস্য 24 ঘন্টা তারা সেখানে কাজ করবে। এছাড়াও আমরা এখানে ড্রোনকে ইনসার্ট করেছি। এদিকে জামালপুরেও পুরাতন ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের অষ্টমী স্নান চলছে। এ উপলক্ষে শেরপুর জামালপুর সেতু এলাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীদের মিলন মেলায় পরিণত হয়। স্নানোৎসবকে ঘিরে শহরের দয়াময়ী মন্দিরে আশেপাশে 3 দিন ব্যাপী অষ্টমী মেলা বসেছে। নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে আমাদের এই প্রোগ্রামটা এদিকে অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারেও পুণ্যার্থীর ঢল নামে। ভোর থেকেই নগরীর থানাঘাট, কাচারিঘাট, গুদারাঘাট ও শম্ভুগঞ্জ ঘাটের বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান হয়। উৎসব ঘিরে এলাকায় বসেছে অষ্টমীর মেলা। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রতি বছর ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কোন কোন এলাকা থেকে কোন কোন দেশ থেকে ভক্তরা এসেছেন? এই এলাকায় পৌঁছতে দর্শনার্থীদের কোনো ভোগান্তি পড়তে হয়েছে কিনা? তানিয়া, আসলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে নারায়ণগঞ্জের এই নাঙ্গলবন্দের যে তীর্থস্থানে। বাংলাদেশের বাইরে ভারত, নেপাল এবং ভুটানের সহস্রাধিক পুণ্যার্থী এসছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই সনাতনী ধর্মের হিন্দু ধর্মাবলম্বীর যারা আছেন তারা এসছেন এবং 20টি ঘাটের মাধ্যমে তারা তাদের গোসল কিংবা সেরেছেন। এখন এখানে যে ভোগান্তির বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে 2-3 লাখ লোকের যে ক্যাপাসিটি ধারণ করার মতো স্পেস এখানে নেই। রাস্তাগুলো সরু, পাশাপাশি অন্যান্য পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম নেই, পানি, সুপেয় পানির ব্যবস্থা এবং দূর থেকে যারা আছে তাদের থাকার যে একটা ব্যবস্থাপনা থাকে, এইটা একটু প্রবলেম রয়ে যায়। তবে জেলা প্রশাসন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তার দিক থেকে তেমন কোনো ঘাটতি ছিল না। আপনাকে যদি বলি যে এখানে ব্যাপক পরিমাণে পুলিশের উপস্থিতি ছিল, র্যাবের উপস্থিতি ছিল, সেনাবাহিনীর উপস্থিতি ছিল, কোস্ট গার্ড, বিজিবি থেকে শুরু করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অনেক কিছু ছিল। কিন্তু যে বিষয়টা আবারও বলতে হয় যে যেহেতু এটা ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে রোডের পাশে অবস্থিত, এই কারণে হাইওয়ে রোডে অনেক বড় একটা জ্যাম লেগেছে বলে আমরা জানতে পেরেছি। তো স্থানীয় লোকজন এবং এখানে যারা পরিচালনা করে থাকেন প্রতি বছর, তারা বলেন যে এটা যেহেতু হাজার বছরের একটা ঐতিহ্য, এই জায়গাটাকে সরকার স্থায়ীভাবে একটা ব্যবস্থাপনার মধ্যে আনা দরকার, যে ব্যবস্থাপনার মাধ্যমে আসলে মানুষ সার্বিক সৌন্দর্য এবং সার্বিক সুযোগ সুবিধা পেতে পারে। পাশাপাশি এখানে যেহেতু হাইওয়ে রোডের পাশে অবস্থিত হওয়ার কারণে এখানকার মানুষগুলো হাইওয়ে রোডের গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে এবং জ্যামের তৈরি হচ্ছে। তো এই জায়গাটাকে তারা স্পেশালি আমাদেরকে বলছেন যে আসলে স্থায়ীভাবে, যেহেতু এটা সনাতনী ধর্মের একটা দীর্ঘদিনের হাজার বছরের ঐতিহ্য, তো সেই ঐতিহ্যটাকে কন্টিনিউ ভাবে এবং সহজলভ্য সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সুযোগ সুবিধাগুলো উন্নত করার জন্য, নাগরিক সুযোগ সুবিধা বিশেষ করে তারা বলেছেন। বিশেষ করে শৌচাগারের অবস্থা খুবই শোচনীয়। যদি মহিলারা যেখানে কাপড় চেঞ্জ করে সেই জায়গাটার কথা যদি বলি, সেই জায়গাটা অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। এই কিছু কিছু জায়গা আছে যেগুলো তারা আমাদেরকে বলেছেন যে এই জায়গাগুলো কাজ করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে। তো সরকারের প্রতি তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং হিন্দু ধর্মাবলম্বী যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও আমাদেরকে বলেছেন যে তারা যেন এই সরকার জন্য এই বিষয়গুলোর প্রতি নজর দেয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি বলে গেছেন যে আসলে তারা এই জায়গাটাকে একটা পর্যটন ঘোষণা করবে, তবে সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সাধারণ পর্যটনের বাইরে থেকে এই জিনিসটাকে তারা তানিয়া এটা করবেন। তো তানিয়া, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে পরবর্তী আপডেট আমরা জানি। ধন্যবাদ হাবিব রহমান। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী হাবিব রহমান ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ঈদ শেষে ঢাকায় ফিরতে সড়ক, রেল, নৌপথে বেড়েছে যাত্রী চাপ। এর সুযোগ নিচ্ছেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সিন্ডিকেট করে দিচ্ছেন না টিকিট। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মিলছে সত্যতা। বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে বেশ কিছু যানবাহন চালককে করা হয়েছে জরিমানা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। যাত্রীর চাপে কোনো ট্রেনই যেন তিল ধারণের ঠাঁই নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে করেই ঢাকায় ফিরছে মানুষ।
ময়মনসিংহ স্টেশনেও স্ট্যান্ডিং টিকিটের জন্য দেখা যায় দীর্ঘ সারি। এ সময় অনেকেই অভিযোগ করেন কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার। সিট পাওয়া যে 145 টাকায়, স্ট্যান্ডিং এর টিকিট 135 টাকায়। তো এই যে আমাদের যে চরম ভোগান্তিটা, 2-3 জনের সিট দিয়ে বলে আর সিট নাই। আমি 5 নাম্বার সিট এলাম, আমার সিট নাই। 60টার সিট কাটলে একটা সিট দে, আবার অনেক সময় দেয়ও না। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট, তবে এখানে রয়েছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ডাবল ভাড়া দিতে হচ্ছে এখনো পর্যন্ত, আসার সময় যাওয়ার সময়ও। বগুড়ায় বেড়েছে যাত্রীর চাপ, টিকিট পেতে অনেকেই পড়ছেন বিড়ম্বনায়। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ যাত্রীদের, যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছেন। যাতে অতিরিক্ত ভাড়া না নেয় এটা আমরা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাচাই বাছাই করছি। তো এখন পর্যন্ত সেই অভিযোগ পাওয়া যায়নি, তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ায় আমরা 2টি লঞ্চকে 26,000 টাকা জরিমানা করেছি। সিলেটের বিভিন্ন পয়েন্টে চলছে যৌথ টহল ও তল্লাশি কার্যক্রম। যানজট কিংবা কোনো দুর্ভোগ ছাড়াই রাজশাহী থেকে কাজে ফিরছে মানুষ। নিরাপত্তা নিশ্চিতে ও যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে যৌথ বাহিনী। এবার ঈদটা স্বস্তি ছিল, কারণ ঈদের ছুটিটা অনেকদিন ছিল, যার কারণে অনেক আগে চলে আসতে পারছে। ফেরার পথে কিছুটা হলো একটু গাড়ির টিকিট অনেকটা হয়তো পাওয়া যাচ্ছে, কোনো সময় পাওয়া যাচ্ছে না, তারপরে অনেকটা আগের থেকে অনেকটা ইনশাল্লাহ ভালো যাচ্ছে। যশোরের বাস কাউন্টারগুলোতে ভিড় করছে যাত্রীরা, নির্ধারিত সময় ছাড়ছে বাস। কোনো সমস্যা হয়নি, টিকিট অ্যাভেলেবেলই আছে এবং বাড়তি দামও কেউ নেয়নি। দামও সহনীয় পর্যায়ে আছে, যেটা দাম রেগুলারলি, এবং গাড়িও অ্যাভেলেবল আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও নেই কোনো যানজট। পর্যাপ্ত পরিবহন চলাচল করায় সকলে ঠিকঠাক মতো গন্তব্যে যাচ্ছেন। আব্দুল্লাল মামুন, ৭১। ঈদের লম্বা ছুটির শেষ দিনে সড়ক পথে যাত্রীদের ঢল নেমেছে। যাত্রাপথে কোনো ভোগান্তি ছাড়াই তারা ফিরতে পেরেছেন বলে যানজট না থাকায় খুশি পরিবহন সংশ্লিষ্টরাও। তবে ঈদ যাত্রায় বাড়ি ফেরার মতো ফেরার পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তোলেন যাত্রীরা। নিবিড় সাহা জানাচ্ছেন বিস্তারিত। ঈদের 9 দিনের ছুটি শেষ, রোববার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের অফিস, আদালত, কারখানা। তাই নারীর টান শেষে এবার কর্মের টানে নগরবাসী। শনিবার সকাল থেকেই রাজধানীতে ফেরা বাসগুলোতে ছিল যাত্রীদের চাপ। তারা জানান ফিরতি যাত্রাও ছিল স্বাভাবিক, নির্ধারিত সময়ের আগেই তারা ফিরতে পেরেছেন গন্তব্যে। ফিরতি যে যাত্রাটা এটা খুবই ছিল, মোটামুটি আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে আসছি। মনে করেছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু এবার অত জ্যাম পাই নাই। এবার এই জার্নি একদম স্বস্তি ছিল। যাওয়ার সময় আমি কোনো জ্যাম পাইনি, 3.5 ঘন্টা চলে গেছি। আসার সময় কোনো জ্যাম ছিল না। বিগত বছরগুলোতে দেখা যেত আমাদের 5-6 ঘন্টা ভোগান্তি হতো, তো এবার আশা করি ভালো হয়ে গেছে, যানজট নাই, বাস একদম টাইমলি পৌঁছাইছে। যাত্রাপথে সন্তুষ্টি জানালেও ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। বলছেন কোনো কোনো রুটে দ্বিগুণ ভাড়া দিয়েও ফিরতে হয়েছে তাদের। গুরুদাসপুর থেকে নর্মাল ভাড়া হচ্ছে 300 টাকা করে, বা নর্মাল বাসে হচ্ছে 500-600 টাকা করে। এখন সেখানে 800-900 টাকাতে ভাড়া আসা লাগতেছে। ভাড়া হচ্ছে ডাবল। জিএম আমাদের হচ্ছে সেমি লোকাল, এটাতে নর্মালি হচ্ছে 300 টাকা ভাড়া নেয়, এবার নিয়েছে 600, ডাবল। পরিবহন সংশ্লিষ্টরা জানান এবারের ঈদ যাত্রায় ছিল না বাড়তি কোনো ঝামেলা। জ্যামজট বলতে কিচ্ছুই নাই আজকে। পুলিশ প্রশাসন মোটামুটি যেভাবে এই কিছু কিছু আইল্যান্ড মানে আমরা যে ইউটার্নগুলো নেই সেইগুলো হলো আপনার একদম ব্যারিকেডভাবে রেখে দিছে, এই কারণে কোনো জ্যামজট নাই, আমরা জ্যামজট পাচ্ছি না। মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে আমরা সহি সালামত পর্যন্ত এই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি আর কি। রাজধানীর প্রবেশপথে যেন বাসগুলো দাঁড়িয়ে যানজট তৈরি না হতে পারে সেদিকে নজর রেখেছে ট্রাফিক পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে আজ যাত্রী চাপ বেড়েছে। ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে খুলছে অফিস, আদালত সহ ব্যাংক, এছাড়া খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। তাই কমলাপুর থেকে সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের বেশ চাপ দেখা গেছে। এবার মোট 120টি আন্তনগর এবং 5টি বিশেষ ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। এদিকে ঈদে 6ষ্ঠ দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেককে। কর্মব্যস্ততার কারণে ঈদে সময় করে উঠতে না পারায় দেরিতে হলেও পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে বাড়ি যাচ্ছেন তারা।
রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে রাজধানীর বাইজুয়ালে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। পরিবেশ উপদেষ্টা জানান, বাইতুয়াল স্যানিটারি ল্যান্ডফিলে আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। ময়লার ভাগাড়ে ময়লা পোড়ানোর বন্ধ করা হবে বলে জানিয়ে রেজওয়ানা বলেন, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সীসা আলাদা করাতেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ময়লার ভাগাড়ের পরবর্তী 2টি স্টিল মিল বন্ধে নির্দেশ দেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। যে বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে প্লাস্টিক পলিথিন বর্জ্য একদিকে, পচনশীল বর্জ্য একদিকে, কাঁচ আরেকদিকে, সেভাবে করে আসলে কিন্তু সব বর্জ্য এখানে আসবে না। আমরা অলরেডি রিসাইক্লিং যারা করে তাদের সাথে যোগাযোগ করছি যে তারা কতটুকুন বর্জ্য নিয়ে যেতে পারবে, তাহলে এখানে পাইলটা কমে যাবে। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি। এবার আসলে একটা দুটো চিঠি দিয়ে ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। এপ্রিল মাসে তীব্র এবং মাঝারি তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উষ্ণতম মাস হিসেবে এপ্রিল জুড়ে তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর জানায়, গেল কয়েক মাস ধরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম, সেই হিসেবে এপ্রিল মাসে আরও কম বৃষ্টি হয়েছে। এ মাসে 2 থেকে 4টি মৃদু এবং মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। প্রাক বর্ষায় বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদরা। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এরপরে আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহ ব্যবধানে চীন এবং ভারতের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির সাথে বৈঠকের এই সরকারের বড় কূটনৈতিক অর্জন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা জানান, এই বৈঠকের মাধ্যমে সব অমীমাংসিত ইস্যুর সমাধান হবে তা নয়, তবে ভারত বাংলাদেশের সাথে বৈঠক বসেছে এটি তাৎপর্যপূর্ণ। তারা বলছেন, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রমাণ হয় ঢাকা দিল্লির চোখে চোখ রেখে কথা বলা শিখছে। আরও জানাচ্ছেন রণবীর সরকার। থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস বৈঠক করবেন, সেই চিঠি ঢাকা দিল্লিকে দিয়েছিল 19 মার্চ। এর 2 দিন পর ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছিলেন, বৈঠক নিয়ে কিছু বলার নেই। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সবসময় আশাবাদী ছিলেন বৈঠক নিয়ে। শেষ পর্যন্ত বিমস্টেক সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিশ্চিত করেছিল থাইল্যান্ডে বৈঠকে বসছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। আলোচিত এই বৈঠকে বাংলাদেশের মানুষের কি অর্জন হবে এ নিয়ে চূড়ান্ত আগ্রহ ছিল কূটনৈতিক বিশ্লেষকদের। বৈঠকের পর তারা বলছেন, এটি অন্তর্বর্তী সরকারের এখন পর্যন্ত সেরা কূটনৈতিক অর্জন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটির একটি কূটনৈতিক তাৎপর্য আছে, কারণ 5ই অগস্ট পরবর্তী সময়ে 2টা প্রতিবেশী দেশের মধ্যে সরকার প্রধান লেভেলে কোনো বৈঠক বা আলোচনা হয়নি। সুতরাং সেই দিক থেকে যদি চিন্তা করা হয় যে প্রতিবেশী দেশ হিসেবে সরকার প্রধানদের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা। দ্বিতীয় যেটা হলো যে এই বৈঠকে বেশ কিছু ইস্যুস এসছে যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত। ভারত তো আমাদের প্রধান উপদেষ্টার সাথে বা এই সরকারের সাথে বসতেই চায়নি প্রথমে যে বসেছে এটা একটা অর্জন বলে আমি মনে করি। 1 নম্বর, অর্থাৎ তারা স্বীকৃতিও দিয়েছে যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে তাদের স্বীকৃতি হয়েছে। চোখে চোখ রেখে যে কথা বলতে পারা, এইটাই তো বলতে পারিনি আমরা গত 15-16 বছর। কিন্তু এখন উনি চোখে চোখ রেখে একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধান হিসাবে যে কাজটি করার কথা সেই কাজটিই করেছেন। শেখ হাসিনার পতনের পর মোদী অন্তর্বর্তী সরকারকে সৌজন্য বার্তা দিয়েছে একাধিকবার। মন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে 2 দেশের। বাকি ছিল প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক, যেখানে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চান প্রধান উপদেষ্টা। পুরো বিষয়টাই ভারতের ক্ষেত্রে রাজনৈতিক, কূটনৈতিক না।
এবং রাজনৈতিক হওয়ার কারণে যেহেতু ভবিষ্যতে তারা চান যে আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশে এক ধরনের বড় রকমের রাজনৈতিক সম্পর্ক আবার উদ্ধার করা, সুতরাং সেই সব জায়গাতে গিয়ে তারা স্বাভাবিকভাবেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ব্যাপারে যথেষ্ট রাজনৈতিক ক্যালকুলেশন করবেন। শেখ হাসিনাকে এইটা প্রত্যাবর্তন করব না, এই যে একটা ডিনায়াল একটা করা, এইটাও কিন্তু আন্তর্জাতিকভাবে তারা মনে হয় না যে খুব ভালো একটা অবস্থানে থাকতে পারবে। তো আমরা যে চাই এটা আনুষ্ঠানিকভাবে ওই দেশের প্রধানকে উত্থাপন করতে পেরেছি আমরা, এটাও কিন্তু একটা কম বড় অর্জন নয়। কূটনৈতিকভাবে ওইটার তাৎপর্য অনেক। ভারত এখনও বাংলাদেশের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে। অভিন্ন নদীর পানি, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, এত কিছুতে ভুক্তভোগী বাংলাদেশ। অথচ ভারত বলেছে তারা বাংলাদেশের মানুষের সাথে বাস্তববাদী সম্পর্কে বিশ্বাস করে। তাই বিশ্লেষকরা বলছেন আগের সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। देखिए जहां तक शेख हसीना। নুনবী সরকার, ৭১, ঢাকা। সংস্কারের নামে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। ৭১কে তারা জানান ঐক্যমতের ভিত্তিতে বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তা যেন কোনোভাবে জনগণের বিপক্ষে না যায়। নেতারা আরও অভিযোগ করেছেন বিএনপি আওয়ামী লীগের সাথে আপোষ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। শফিকুল হকের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ঐক্যমত্য কমিশনের মেয়াদ ৬ মাস। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব এবং মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কমিশন। নির্ধারণ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। এরই মধ্যে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। সংলাপও হয়েছে বেশ কটি দলের সঙ্গে। অপেক্ষায় রয়েছে বড় দলগুলো, যাদের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র প্রস্তুত হওয়ার কথা। এ নিয়ে বিএনপি নীতি নির্ধারকরা জানান, আইনি বৈধতা নিয়ে একটি টেকসই সংস্কার করতে নির্বাচনের বিকল্প নেই এবং এই সংস্কার হতে হবে অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে। বর্তমানের বাংলাদেশে আমাদের কি প্রয়োজন? প্রয়োজন হলো একটি সংসদ, যেই সংসদ আইন প্রণয়ন করবে, যেই সংসদ সংবিধান সংশোধন করবে। বাংলাদেশে বর্তমানে যে সংস্কার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, এগুলো কিন্তু এদের পক্ষে ৬ মাসে বা একটা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, এটা চলমান হতে হবে। ঐক্যমতের ভিত্তিতে যদি হয় ভালো, নাহলে তো আমাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতি এগিয়ে যাবো। আমরা সংস্কার যেটাই হবে এটা তো পাস করতে হবে, তাই না? এটা আপনি আমি বলে তো সংস্কার হয়ে যাবে না। রামসাম যুদ্ধ মধু সংস্কার করে দিল আর দেশের লোক মেনে নিলে এটা তো হবে না। বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আবারও পর্যালোচনার আহ্বান জানান নেতারা। তারা সাফ জানান, চাপিয়ে দেওয়া কোনো কিছুই মেনে নেওয়া হবে না। আমরা সংস্কার কথা বলেছি, সেই সংস্কারটাকে আপনারা দেখেন না, পরীক্ষা নিরীক্ষা করেন, দেখে যদি খারাপ মনে হয় রাখবেন না, ভালো মনে রাখবেন। আবার ওনারা যেটা বলবে আমদানি করা কোনো জিনিস, ইম্পোর্ট করার জিনিস আমরা চাপিয়ে দেবে, ওটাও ঠিক না। চাপিয়ে দেওয়া কোনো জিনিস বাংলাদেশের লোক কখনো মেনে নেয় নাই, মেনে নেবে না। পজিটিভ সংস্কার চাই, এমন কোনো সংস্কার নয় যেটা দেশের জনগণের বিপক্ষে যাবে, এমন কোনো সংস্কার নয় যদি কদিন পর আবার জনগণকে আবার এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের সাথে আপোষ করবে বিএনপি, এমন কথা বলে একটি মহল দেশে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নীতি নির্ধারক। দেশে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলে বেড়াচ্ছে এবং এদের কাজ হলো সময় বিক্রি করা, কি জানি বলে ভিউ বাড়ানো, টাকা কামানো। শফিকুল হক, ৭১, ঢাকা। দর্শক, আবহাওয়ার খবর জানবো। আমাদের সহকর্মী হাবিব রহমান যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাজধানী সহ সারা দেশের আবহাওয়ার খবর আমরা তার কাছ থেকে জানবো, কারণ গত কয়েকদিন ধরেই আবহাওয়া অফিস বলছে যে সামনে তাপপ্রবাহ অনেক বাড়বে। হাবিব রহমান, আশা করি শুনতে পাচ্ছেন। তাপমাত্রা এই মাসে অনেক বেশি হতে পারে, এর খবর এর আগে আবহাওয়া অফিস জানিয়েছে। কত পর্যন্ত হতে পারে সেটি জানানোর পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আসলে বলছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড় যদি হয় তাহলে তাপমাত্রা সামনের দিনগুলোতে কমবার অথবা বারবার কোনো কথা জানিয়েছে কিনা?
তা নিয়ে আসলে ঘূর্ণিঝড়ের সাথে তাপমাত্রা বাড়া কমার সম্পর্ক নেই। আপনি জানেন যে সারা পৃথিবীতেই তাপমাত্রা বাড়ছে এবং গড় তাপমাত্রা এরই মধ্যে বিভিন্ন গবেষণা বা তথ্য যেটি বলছে যে গড় তাপমাত্রা সারা পৃথিবীতেই 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে। কাজেই তাপমাত্রা বাড়বে এটি একটি ঘটনা এবং গত বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর। তার ধারাবাহিকতায় এবছরও কিন্তু সেই তাপমাত্রাটি বজায় থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জানেন যে এল নিনো এবং লা নিনোর যে প্রভাব সেটির প্রভাবে কিন্তু তাপমাত্রা বা গরম বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। একটু বলে রাখি যে গত বছরের তুলনায় এবারের যে বৃষ্টিপাত এই মাসে বা গত মাসে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটি অনেক কম হয়েছে। বৃষ্টিপাত হলে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। এর মধ্যে আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এই মাসে অন্ততপক্ষে 2 থেকে 4টি মৃদু এবং মাঝারি যে তাপপ্রবাহ সেটি সারা বাংলাদেশে বয়ে যাবে এবং পাশাপাশি একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি শুধু এই মাসে না, আগামী মাসেও তাপপ্রবাহ থাকবে বলে আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এবছরও তীব্র গরমের মধ্যে দিয়েই বাংলাদেশের মানুষকে পার করতে হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড়ের যে কথাটি বলা হচ্ছে সাইক্লোনের বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সাইক্লোন হওয়ার সম্ভাবনা অন্ততপক্ষে এই 10 থেকে 15 তারিখ যে রয়েছে এর মধ্যে সম্ভাবনা খুবই কম। কারণ সাইক্লোন সৃষ্টি হওয়ার যে বিষয়টি, যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোথাও তারা দেখছেন না। তবে ভারতের যে আন্দামান সাগর সেখানে বাতাসের যে ঘূর্ণায়মান অবস্থা, সেখানে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার অবস্থান এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সেই লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে এবং নিম্নচাপ থেকে সেটি সাইক্লোনের রূপ নেবে। অর্থাৎ এটি একটি প্রক্রিয়া রয়েছে এবং সেখানে যে লঘুচাপটি সৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপ সৃষ্টি হবে সেটি কোন দিকে মুখ করবে, কোন দিকে তাদের যে মাথাটি বা থাকবে, সেই অগ্রভাগ কোন দিকে থাকবে সেটির উপর নির্ভর করে কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আসবে কি আসবে না সেটি নির্ভর করছে এবং সেটি আসলে হাবিব রহমান, আমরা নিশ্চয়ই আবহাওয়া খবর জানবার জন্য ফিরে আসবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী হাবিব রহমান ছিলেন আমাদের সাথে। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রসঙ্গতার জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন তিনি। সকালে রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যদক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা এবং কর্তৃত্ব গ্রহণ করতে পারবে। তিনি বলেন, বিচার সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজে সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচার জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার H.E. সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাত ভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, বরং এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ যা বহু দশক ধরে নিজের আভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার দুর্গমচর বিলাসপুরের দখল নিয়ে ব্যাপক বোমাবাজি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। বোমাবাজি থামলেও এলাকার পরিস্থিতি এখনো থমথমে। পুলিশ ও এলাকার লোকজন জানান, বিলাসপুর ইউনিয়নের পূর্বডাঙ্গার চরের আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের অনুসারীদের মধ্যে। এরই জেরে শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকার সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এ সময় দুই পক্ষ টানা 1 ঘন্টা একে অপরের দিকে বৃষ্টির মতো বোমা ছোড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তারা জানান, এই ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকার আতঙ্কে তৈরি হয়েছে। এখন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার লোকজন আরও জানান, এই সংঘর্ষ রাজনৈতিক না হলেও দুই পক্ষের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করেছে চীন। আগামী সপ্তাহ থেকে এই শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছে চীনের কর্তৃপক্ষ। শুক্রবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীন জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের ওপর 10 এপ্রিল থেকে এই শুল্ক আরোপ করবে। চীনের অর্থ মন্ত্রণালয় বলছে, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর 54% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। ফলে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চীনের কাছে বিক্রি করার চেয়ে তাদের কাছ থেকে বেশি পণ্য ক্রয় করে বেশি। তাই সেখানে $295 বিলিয়ন পণ্যের ঘাটতি হতে পারে। এ দিনে চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে পরিমাণ পণ্য ক্রয় করে তা আর্থিক মূল্য প্রায় $440 বিলিয়ন। ঈদের ছুটি শেষে রবিবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এদিন রয়েছে 3টি ম্যাচ। বিকেএসপির 3 নম্বর মাঠে সকাল 9টায় টেবিল টপার আবাহনীর প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 4 নম্বর গ্রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরি বাংলায় বিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক। এদিকে তামিম ইকবালের অসুস্থতায় সাদা কালোদের অধিনায়কত্ব দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। জিপিএলের 8ম রাউন্ড শেষে 7 জয়ে টেবিলের শীর্ষে আবাহনী। 1 ম্যাচ কম জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স রয়েছে 2-এ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থান 3-এ। 8 ম্যাচে 5 জয়ে টেবিলের 4-এ প্রাইম ব্যাংক। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।